সময় রাত 1:24। ঘুটঘুটে অন্ধকার। সকলে ঘুমিয়ে গেলেও চিত্রার চোখে ঘুম নেই। প্রায় 1 সপ্তাহ হবে চিত্রা নির্ঘুম রাত্রি যাপন করে চলেছে। বিছানার এপাশ ওপাশ করছে। চোখ লেগে এলে কয়েকটা নিষ্পাপ মুখ চোখের সামনে ভেসে উঠতেই আবার চোখ মেলে তাকায়। কিছুতেই চোখ বন্ধ করা যাচ্ছে না। নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। ওয়াশরুমে গিয়ে চোখ মুখ ভালো করে জল দিয়ে টাওয়াল হাতে রুমে এসে দাঁড়াতেই মাথাটা ঘোরা শুরু করে। কানে ভেসে ওঠে 7-8টা বছরের আত্মচিৎকার। তারা যেন একসাথে মিলিত কণ্ঠে চিত্রাকে বলছে, তুমি আমাদের মেরেছো, খুনি তুমি, কেন করলে তুমি এমন? চিত্রার কিছুতেই সইতে পারছে না। চিৎকারের সঙ্গে জ্ঞান হারালো। এমনটাই প্রথম নয়, 1 সপ্তাহ ধরে চলছে। চিত্রা ভীতু স্বভাবের মেয়েদের মধ্যে পড়ে না। ভীতুর ভয় তো তার কখনোই ছিল না। তবে চিত্রার সঙ্গে এমনটা কেন হচ্ছে সেটা তার পরিবারের অজানা। পিট পিট করে চোখ মেলতে দেখে তার বাবা মা ভাই সবাই তার মাথার কাছে বসে আছে। সকলের চোখে মুখে চিন্তার ছাপ দেখা যাচ্ছে। চিত্রার বাবা দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে চিত্রার মায়ের উদ্দেশ্যে বলল, আজ রাতটা তুমি চিত্রার কাছে থাকো, ওর খেয়াল রেখো। বলেই উঠে গেলেন। বাবার পিছু পিছু ওয়াসিফও গেল। ছোট বোনের এমন অবস্থা যেন সে কোনো মতে সহ্য করতে পারছে না। ড্রয়িং রুমের দিকে গিয়ে বাবাকে বলল, বাবা, আমার একটা বন্ধু খুব ভালো সাইকোলজিস্ট, কেয়ার হসপিটালে বসে। ভাবছি চিত্রাকে নিয়ে কাল একবার তার কাছে যাব। ওয়াসিফ খেয়াল করল বাবার মুখে বিষণ্ণতা ছেয়ে গেছে। উনি বললেন, যা ভালো বোঝো তাই করো ওয়াসিফ, আমারও আর এসব সহ্য হচ্ছে না। মেয়েটা বড্ড কষ্ট পাচ্ছে। বেলা 10:30 কি 11টা। চিত্রা বসে আছে কেয়ার হসপিটালের 4র্থ তলার একটা রুমে। এসি রুমেও চিত্রা ভীষণ ঘামছে। চিত্রার সামনে বসে আছে 27 থেকে 28 বছরের একজন ডক্টর। পরনে আকাশি কালারের শার্ট, হাতা ফোল্ড করা, তার উপর সাদা অ্যাপ্রন। ফর্সা চেহারায় ঘন পল্লব বিশিষ্ট একজোড়া চোখ, তার উপর কালো ফ্রেমের চশমা। স্ট্রেট চুলগুলো কয়েকটা কপালে এসে পড়েছে। গলায় একটা আইডি কার্ড ঝোলানো, তাতে একপাশে বড় বড় করে লেখা শিশির হাসার নিভ্র। রুমে চিত্রা একাই বসে আছে। ওয়াসিফ এসেছে, কিন্তু ওয়াসিফকে বাইরে বের করে দেওয়া হয়েছে। আপনার নাম? চিত্রা। আপনি কি কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছেন? আপনি কি কোনো কিছু নিয়ে ডিপ্রেশনে আছেন? চিত্রার কথা না বলার কারণে নিভ্র মোটেও বিচলিত হচ্ছে না। শান্ত দৃষ্টিতে চিত্রার দিকে তাকিয়ে আছে। চিত্রার ফর্সা মুখ, নাকটা অনেকটা লাল হয়ে আছে, একেবারে টুকটুকে লাল। চোখের নিচে কালি পড়ে আছে, দেখলেই বোঝা যাচ্ছে রাতে ঠিক করে ঘুম হয় না। চোখে মুখে হালকা ভয়ের ছাপ। দেখুন মেয়ে চিত্রা, হতে পারে আপনি কোনো মানসিক অশান্তিতে ভুগছেন। অ্যাকচুয়ালি হতে পারে আপনি কোনো মানসিক চাপে আছেন, সেটা হয়তো আপনি কাউকে জানাতে চাচ্ছেন না। সবার জীবনেই কিছু চাপা সত্যি থাকে, যেটা সে কাউকে জানাতে চায় না। ব্যাপারটা স্বাভাবিক। কিন্তু আপনি কি জানেন আপনার এই অবস্থা দেখে আপনার বাবা মা কতটা কষ্ট পাচ্ছে? আপনি হয়তো ভাবছেন আপনার সমস্যার ব্যাপারে সবাই জানতে পারলে কষ্ট পাবে, তাই নিজের মধ্যে চেপে রেখেছেন আর ডিপ্রেশনে ভুগছেন, যার ফল হুটহাট সেন্সলেস হয়ে পড়া, ভয় পাওয়া। আপনি কি জানেন আপনার এই ডিপ্রেশনে চুপচাপ হয়ে থাকা, ভয়ে ভয়ে থাকা আপনার পরিবারকে আরো বেশি কষ্ট দিচ্ছে? আপনার বাবা আগে একবার হার্ট অ্যাটাক করেছেন। আপনার এই অবস্থা দেখে তিনি দিন দিন তার অবস্থা আরো খারাপ করছেন। আপনার নিজের জন্য না হয়, পরিবারের জন্য আপনাকে ভালো থাকতে হবে। এইবার যেন চিত্রা খানিকটা নড়ে চড়ে বসল। আপনি কি শুনতে পেয়েছেন আমি কি বলেছি? চিত্রা মাথা চাকালো। সামনে থাকা জলের গ্লাসটা নিভ্র এগিয়ে দিল। সেটা হাতে নিয়ে ঢকঢক করে পুরো জলটা খেয়ে নেয় চিত্রা। গ্লাসটা আবার জায়গা মতো রেখে বলল, কিছুদিন আগে আমার বাবা হার্ট অ্যাটাক করেছিল।
বাবা হসপিটালে ভর্তি, আর আমি সেই সময় খালামণির বাড়িতে ছিলাম। খালামণির বাড়ি থেকে ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হই, নিজে গাড়ি চালিয়ে। আমি ড্রাইভিং শিখেছি প্রায় 5 বছর হতে চলল। ইন্টার ফার্স্ট ইয়ারে থাকাকালীন সময়ে শিখেছিলাম। এই 5 বছরে আমার দ্বারা কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্টও হয়নি। সেদিনও আমি যথেষ্ট স্লো স্পিডে গাড়ি চালাচ্ছিলাম। কোথা থেকে একটা স্কুল ভ্যান সামনে এসে পড়ে। তাল সামলাতে না পারায় আমার গাড়ি আর স্কুল ভ্যানটার সংঘর্ষ হয়। আমি খুব বেশি ব্যথা পাইনি, তবে স্কুল ভ্যানের ড্রাইভার গুরুতর আহত হয়। বাচ্চাগুলোর অবস্থা অনেক খারাপ ছিল। রাস্তায় থাকা মানুষের সহায়তায় আমি তাদের হসপিটালে নিয়ে যাই। হসপিটালে তাদের অ্যাডমিট করিয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারি বাচ্চাগুলো অনাথ, আর ড্রাইভারটার ব্লাডে ড্রাগ পাওয়া গেছে বলে পুলিশ আমাকে সামান্য কিছু জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। আমি বাসায় চলে আসি। বাচ্চাগুলো অনাথ শুনে অনেক খারাপ লাগে, তাই পরদিন ভার্সিটি শেষে হসপিটালে যাই তাদের খোঁজ খবর নিতে। কিন্তু হসপিটালে গিয়ে যা শুনি তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। বাচ্চারা ভোর রাতেই নাকি মারা যায়। আমি বাসায় এই ব্যাপারে জানাইনি, বাবা তখনও অনেক অসুস্থ ছিল বলে। এতক্ষণ কাঁদো কাঁদো স্বরে কথাগুলো বললেও এইবার চিত্রা কান্নায় ভেঙে পড়ে। হেঁচকি দিতে দিতে বলে, আমি মেরেছি, আমি খুন করেছি। 8টা নিষ্পাপ প্রাণ আমি নিজের হাতে শেষ করে দিয়েছি। তুমি তাদেরকে কোন হাসপাতালে নিয়ে গেছিলে? এলএল হাসপাতাল। ঠিক কত তারিখে ঘটনা এটা? 12ই এপ্রিল। কয়েক মিনিট চুপ করে কিছু একটা ভেবে আবার প্রশ্ন ছুড়ে দিল নিভ্র। তুমি তো বললে ড্রাইভার গুরুতর আহত হয়েছিল, অর্থাৎ বাচ্চাদের থেকে ড্রাইভার বেশি আহত ছিল, রাইট? চিত্রা মাথা উপর নিচ করে, যার অর্থ হ্যাঁ। তাহলে ড্রাইভার কি করে বেঁচে গেল, আর 8 জন বাচ্চা একই সময় কিভাবে মারা গেল? ভ্যানটা নিশ্চয়ই খুব ছোট ছিল না। ভ্যানে ধাক্কা লাগলে এক জায়গায় বেশি লাগবে, অন্য জায়গায় কম লাগবে। কেউ বেশি ব্যথা পাবে, আবার কেউ কম ব্যথা পাবে। অ্যাম আই রাইট? সত্যিই তো, এই ব্যাপারটা কেন আগে মাথায় আসেনি চিত্রার। চিত্রা চোখ বড় বড় করে তাকিয়েছে নিভ্রর দিকে। ড্রাইভারটা এখন কোথায় আছে সে ব্যাপারে কিছু জানেন আপনি? বড় বড় চোখে তাকিয়েই আবার মাথা উপর নিচ করল, যার অর্থ হ্যাঁ, সে জানে। কোথায় আছে? চিত্রা দীর্ঘ একটা শ্বাস ছেড়ে চোখের করে জমে থাকা জলগুলো মুছে দিয়ে বলল, তার একটা পা ভেঙে গেছে, যার কারণে পুলিশ তাকে অ্যারেস্ট করেনি আপাতত। তার হাসপাতালে যত বিল এসেছে সব আমি পরিশোধ করেছি বলেই তার ঠিকানা জানি। ড্রাইভারটা কলতলার একটা বস্তিতে থাকে। দেয়ার আর সামথিং ওয়াজ রং। কিছু একটা গোলমাল আছে। চলুন। কোথায়? এলএল হসপিটাল। বলেই নিভ্র পাশে থাকা টেলিফোনটা হাতে নিয়ে অ্যাসিস্ট্যান্টকে কল করে। হ্যালো, আমি আজকে আপাতত আর কোনো পেশেন্ট দেখছি না। চিত্রা নিভ্র দাঁড়িয়ে আছে এলএল হসপিটালের রিসেপশনের সামনে। ওয়াসিফের কিছু কাজ থাকায় সে অফিসে চলে যায়। রিসেপশনের মেয়েটিকে নিভ্র জিজ্ঞাসা করল, এক্সকিউজ মি ম্যাম, 12 এপ্রিল আপনাদের হসপিটালে 8 জন বাচ্চার একজন মধ্যবয়সী লোককে অ্যাডমিট করা হয়েছে, অ্যাক্সিডেন্ট কেস। ওই ব্যাপারে আমার কিছু ইনফরমেশন নেওয়ার ছিল। মেয়েটা যেন এই কথাটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সরি স্যার, হসপিটালের ব্যাপারে কোনো ইনফরমেশন বাইরের কাউকে দেওয়ার নিয়ম নেই। ওকে, দেন আপনি শুধু একটা কাজ করুন, সেদিন বাচ্চাগুলো যে নার্সের আন্ডারে ছিল তার সঙ্গে দেখা করার সুযোগ করে দিন, অথবা তার নাম আর অ্যাড্রেসটা একটু দিন আমাকে। আই এম এক্সট্রিমলি সরি স্যার, আমার পক্ষে সম্ভব নয়। ওকে ফাইন। বলেই নিভ্র পকেট থেকে একটা খাম বের করে মেয়েটির দিকে এগিয়ে দিল। এবারেও কি আপনার পক্ষে সম্ভব না? মেয়েটি খামটা খুলে দেখল কচকচে কয়েকটি টাকার নোট।
খাম থেকে বেরিয়ে আসা একটা 1-2 হাজার টাকার নোটের কোণে দেখতে পাই চিত্রা বিস্ফোরিত চোখে নিভ্রর দিকে তাকিয়ে আছে। মেয়েটা মুখে স্ফীত হাসি ফুটিয়ে 2 থেকে 3 মিনিট পর একটা কাগজে নার্সটার নাম এবং প্রেজেন্ট অ্যাড্রেস লিখে দিল। চিত্রা নিভ্র হসপিটাল থেকে বের হয়ে গাড়িতে বসে আছে। নিভ্র এক হাতে ড্রাইভ করছে। চিত্রা প্রশ্ন করল, আপনি ঘুষ দিলেন কেন? নিভ্র তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে চিত্রার কথাগুলো সরে পরক্ষণেই আবার গাড়ির ড্রাইভিংয়ের দিকে নজর দেয়। নিভ্র চুপ করে থাকা দেখে চিত্রা বুঝতে পারে নিভ্র প্রশ্নের জবাব দেবে না। জবাব দেওয়ার হলে সে সঙ্গে সঙ্গেই দিত। তাই এই 1-2 ঘন্টা নিভ্রর সাথে থেকেই বুঝে গেছে চিত্রা। তাই এই ব্যাপারে আর কথা বাড়ায় না। আমার পেটে না আর একটা প্রশ্ন ঘুরঘুর করছে, বলবো? অসহায়ভাবে কথাটা বলে চিত্রা। বলে ফেলো। আপনি কি আপনার সব পেশেন্টদেরকে নিয়েই এমন ইনভেস্টিগেশন করেন? না। তাহলে এখন কেন করছেন? আপনি কি বুঝতে পারছেন না এইখানে কিছুটা গোলমাল আছে? আপনার কথা অনুযায়ী যতটা বুঝতে পারছি বাচ্চাগুলোর মৃত্যু অ্যাক্সিডেন্টের কারণ হয়নি, এটা আমি শিওর। কিছু তো একটা আছে। আপনি কি চান না রহস্যটা ভেদ হোক? শেষের কথাটা নিভ্র খানিকটা ধপকের স্বরে বলে ওঠে। চিত্রা চুপ করে যায়। গাড়ি এসে চিত্রার ফ্ল্যাটের সামনে থামে। গাড়ি থেকে নামতে গিয়েও থেকে যায়। চিত্রা গাড়ির দরজা আটকে আগের মতো বসে নিভ্রকে উদ্দেশ্য করে বলল, আপনাকে দেখে মনে হচ্ছে এই ব্যাপারটা নিয়ে অনেক ঘাটাঘাটি করবেন। একটা অনুরোধ রইল, প্লিজ কোনো অ্যাকশন নেওয়ার সময় আমাকে পাশে রাখবেন। আমি একজন ডক্টরের পাশাপাশি একজন পলিটিক্যাল লিডার। এইসব ব্যাপারে ভবিষ্যতে কোনো প্রবলেম হলেও আমি সামনে নিতে পারবো। কিন্তু কথার মাঝে চিত্রা বলল, আমিও পারবো, প্লিজ আপনি আমাকে পাশে রাখবেন। আমার খুব খারাপ লাগে যখনই মনে হয় আমার কারণে। এতটুকু গোলেই গলা ধরে এলো চিত্রার। ওকে ফাইন, প্লিজ আপনি কাঁদবেন না। আমার মন বলছে অ্যাক্সিডেন্টের কারণে মৃত্যু ঘটেনি। আপনি আপনার ফোন নাম্বারটা দিয়েছেন, আপনার সঙ্গে আমি যোগাযোগ করে নেব। চিত্রা ফোন নাম্বারটা দিয়ে চলে গেল। চিত্রা যাওয়ার দিকে অমায়িকভাবে তাকিয়েছিল একজোড়া চোখ। 3 দিন পর সন্ধ্যা 7টার সময় চিত্রার ফোনে একটা ফোন এলো। চিত্রার শারীরিক ও মানসিক অবস্থা এখন অনেকটাই ভালো। রিসিভ করতেই ওপাশ থেকে বলল, হ্যালো মিস চিত্রা। উক্ত ধরনীতে চিত্রাকে শুধু একজনই মিস চিত্রা বলে ডাকে, যার কারণে চিত্রার ফোনের অপর পাশের ব্যক্তিটিকে চিনতে আর দেরি হলো না। হ্যালো, আপনি কি খবর পেয়েছেন কী কারণে বাচ্চাদের মৃত্যু হলো? আপনি তো বলেছিলেন অ্যাক্সিডেন্টের কারণে মৃত্যু হয়নি। চিত্রার প্রশ্নের ঝুড়ি সুরে নিভ্র থতমত খেয়ে যায়। মিস চিত্রা, কুল ডাউন। আমি আপনার বাসা নিচে ওয়েট করছি, তাড়াতাড়ি নিচে আসুন। কিছু না বলে চিত্রা ফোন রেখে নিচে নেমে আসে। নিভ্র গাড়িতে উঠে বসতে বলার আগেই চুপচাপ হনহনিয়ে গাড়িতে উঠে পড়ে চিত্রা। চিত্রা চোখে মুখে উত্তেজনা বিরাজ করছে। চোখের নিচের কালিটা এখন আর নেই। বোঝাই যাচ্ছে আগের থেকে কিছুটা নিশ্চিন্তে আছে। পরনে ধূসর রঙের লম্বা গাউন, গলায় গোলাপি রঙের জর্জেটের ওড়না। গাড়িতে বসেই হাত খোপা করে নিল। মুখের সামনে কয়েকটা চুল এসে পড়ছে, এতেই কি চমৎকার লাগছে। নিভ্রের অনেক ইচ্ছা করছিল চিত্রা চুলগুলো কানের পাশে গুঁজে দিতে। সরল ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়েছে চিত্রার অপরূপ রূপের দিকে। কি হলো? না মানে হ্যাঁ, মানে ইয়ে। হোয়াট? না মানে হ্যাঁ ইয়ে? কিছু জানতে পেরেছেন? কিভাবে জানবো? মানে আপনিই তো বলেছিলেন কোনো অ্যাকশন নেওয়ার আগে আপনাকে পাশে রাখতে। সো চিত্রা কথার মাঝে ইতি টেনে বলে ওঠে, ও তা কোথায় যাচ্ছে এখন? নার্সের বাসায়। যদিও আমি পুরো ব্যাপারটা জেনে গেছি যে অ্যাক্সিডেন্টের কারণে মৃত্যু ঘটেনি, কিন্তু পুলিশ তো প্রমাণ ছাড়া আমাদের কথা বিশ্বাস করবে না, আর প্রমাণটা আমাদেরকে ওই নার্স দেবে। কি জানতে পেরেছেন আপনি?
সবুরে নাও ফলে। চিত্রা নিভ্রের কথা শুনে রাগান্বিত হয়ে হাত ভাঁজ করে সিটে হেলান দিয়ে বসে। একটু পর এসে পড়েছি। নিভ্রের কথায় চোখ খুলে চারপাশে একবার তাকালো চিত্রা। গাড়ি থেকে নেমে নিভ্র পাশে একটা দোকানে গিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করলো, মামা এখানে নার্গিস পারভিনের কেউ থাকে কি? এলএল হসপিটাল কাজ করে? হ্যাঁ, থাকে একজন। সামনের গলিটা দিয়ে গেলে বাম পাশে যে দোতলা বাড়িটা আছে ওখানে নিচের তলায় থাকে। ধন্যবাদ। কলিং বেল বাজতেই 20-21 বছরের একজন রমণী দরজাটা খুলে দিলেন। নার্গিস পারভিন? জি, আমি নার্গিস পারভিন। আপনি? ভেতরে আসতে পারি? নার্গিস দরজা থেকে সরে গিয়ে তাতে দুজনকে জায়গা করে দিল। আপনারা কারা ঠিক চিনতে পারলাম না তো। আমি ডক্টর নিভ্র। আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন নেওয়ার ছিল। কিসের ইনফরমেশন? 12ই এপ্রিল এলএল হাসপাতালে 8জন বাচ্চা ভর্তি হয়। আপনি কি সেদিন তাদের সেবায় নিয়োজিত ছিলেন? নিভ্রের প্রশ্ন শুনে নার্গিসের মুখের রং উড়ে গিয়ে থরথর করে কাঁপতে থাকে। আমি মানে হ্যাঁ, সেদিন ডিউটিতে তো আমিই ছিলাম, কিন্তু বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না। স্ট্রেঞ্জ, আপনাকে কিছু জিজ্ঞেস করার আগে আপনি বলছেন কিছুই জানেন না। না মানে আমি আমার জানা মতে আপনি একজন সন্তানের মা। একজন মা হয়ে আপনি কিভাবে অনাথ অসহায় 8জন সন্তানের খুঁড়িকে বাঁচাচ্ছেন? হ্যাঁ, নিভ্রের কথা শুনে নার্গিস হু হু করে কেঁদে ওঠে। আমার সন্তানের আমি ছাড়া এই দুনিয়াতে আর কেউ নেই। আমি যদি আপনাকে সত্যিটা বলি ওরা তাহলে আমাকে মেরে ফেলবে, আর বেঁচে গেলেও আমার চাকরিটা চলে যাবে। আমি আপনাকে কথা দিচ্ছি, এমন কিছুই হবে না। আমি আপনাকে আমার হসপিটালের উচ্চ পদে চাকরি পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, তাও এখনই। আর আপনার নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণ আমার। নাক টেনে চোখের জল মুছে বলতে শুরু করলো নার্গিস। হ্যাঁ, আমিই ছিলাম সেদিন ডিউটিতে। বাচ্চাগুলোর মধ্যে দুজনের অবস্থা কিছুটা ক্রিটিক্যাল থাকলেও বাকিরা সামান্য ব্যথা পায়। তাদের ড্রাইভারের কাছ থেকে অনাথ আশ্রমের ফোন নাম্বার নিয়ে ইনফর্ম করতে যাব। ঠিক তখনই আমাকে ম্যানেজার আটকান। আমি জানতে চাইলে চাকরি চলে যাওয়ার ভয় দেখালে চুপ করে যাই, কিন্তু আমি ওদের সমস্ত গতিবিধির ওপর নজর রাখি আর জানতে পারি যে হসপিটালের ওনার ফার্মাসিস্ট মিস্টার নীরব একটি ওষুধ আবিষ্কার করেন। ওষুধটা কি সেটা আমার জানা নেই, তবে সেটা দিয়ে এক্সপেরিমেন্ট করা হয় সেই বাচ্চাগুলোর ওপর, যার ফলে তাদের মৃত্যু ঘটে। আমি চুপ করেছিলাম না, তাদের বাধা দিতে গিয়ে আজ নিজে বিপদে পড়ে যাই। তারা আমাকে হুমকি দেয়, আমি যদি মুখ খুলি আমার ছেলের প্রাণ কেড়ে নেবে তারা। এতটা বলে আবার কাঁদতে থাকে নার্গিস। চিত্রা নার্গিসের পাশে গিয়ে বসে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেয়। আরও কিছুক্ষণ নার্গিসের বাসায় থেকে নিভ্র নার্গিসকে তার ভিজিটিং কার্ড দিয়ে আসে এবং বলে নিভ্রের সাথে যোগাযোগ করে নিজের নতুন চাকরিতে জয়েন দিতে। নিভ্র আর চিত্রা গাড়িতে এসে বসে কিছুটা দূর যাওয়ার পর গাড়ির টায়ারটা পাংচার হয়ে যায়। তাই তারা পাশাপাশি শান্ত রাস্তায় রিকশার আশায় হেঁটে চলেছে, কিন্তু রিকশার কোনো দেখা নেই। আচ্ছা, আপনার তো ওখানে পুলিশ নিয়ে যাওয়া উচিত ছিল, আর ওই নার্সকে তো পুলিশের কাছে গিয়ে সাক্ষ্য দেওয়ার কথাও বললেন না। তাহলে কি অপরাধী শাস্তি পাবে না? পাবে। নার্গিস যে কথাগুলো বলেছিল সম্পূর্ণ রেকর্ড করা হয়েছে আমার ফোনে। রিয়েলি? আবার কিছুক্ষণ নীরবতা কাটিয়ে নিভ্র বলে ওঠে, আইসক্রিম খাবেন মেয়ে চিত্রা? চিত্রা মাথা নাড়ায়, যার অর্থ হ্যাঁ। নদীর উপর দিয়ে যাওয়া উঁচু বৃষ্টার মাঝে দাঁড়িয়ে আছে নিভ্র আর চিত্রা। চিত্রার হাতে দুটো চকলেট আইসক্রিম, হাত খোপা করা চুলগুলো খুলে সম্পূর্ণ পিঠে ঢেকে গেছে। সামনের দিকে কিছু চুল বাতাসে তালে তালে মুখের সামনে এসে পড়ছে। নিভ্র সরল ঘোর লেগে আসা দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে চিত্রার দিকে। নিভ্রের মনের মাঝে লুকিয়ে থাকা ইচ্ছেটা অবশেষে পূরণ করে ফেলল। বাম হাতটা এগিয়ে চিত্রার মুখের উপর আছড়ে পড়া চুলগুলো কানের পিছনে গুজে দিল আর বলল, সারা জীবনের জন্য পাশে দাঁড়িয়ে
আইসক্রিম খাওয়ার সুযোগটা কি পেতে পারি মেয়ে চিত্রা? চিত্রা মুখে কিছুই বলল না, শুধু মাথাটা উপর নিচ করে ঝাঁকালো, যার অর্থ হ্যাঁ।